শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়োরের বাচ্চা তোর সাটার হাড্ডি ভেঙে দেবো। এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না, এদেরকে পয়সা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসা, পয়সা পিছন দিয়ে হান্দায় দেওয়া হবে, ওই সময় পয়সা পেছন দিয়ে হান্দায় দেওয়া হবে। তাহলে এই মজা নেওয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে, এটা মজা করার জিনিস না। শেখ মুজিব শেখ হাসিনাকে করা মানে এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি, ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে। পাশে ধানমন্ডি থানা আছে, ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকানো, ও খুনের দোষর, ও আওয়ামী লীগের দোষর। যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে, পিনাকি দাদা বই লিখেছে, ওনার বই পড়েন, ওনারা যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল, ওদের নিজেদের লোকজন, আতাউর রহমান খান, তারপরে এই এই ধরনের লোকজনরা, ইভেন তোফায়েল আহমেদের বইও পড়েন, ওইখানে অনেক কিছু আছে। শেখ মুজিব কত বড় মাপের বদমাইশ ছিল, এটা যদি নাকি গুগলেও দেখতে যান, বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় এবিসি টেবিসি বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে। শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। তারে সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে, সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা, দেশে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না, সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। এগুলো বিদেশি মিডিয়ার নিউজ। সো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন। বেশি মানুষের নেওয়ার দরকার নাই, 2-4 জন থাকলেই চলবে, আপনারা যত মানুষ আসতে চান আইসেন। আমি এই ব্যাপারে একটু, যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই, সেটা আমার বলা দায়িত্ব। সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে। এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ শিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা। নিরস্ত্র সিরাজ শিকদারকে হত্যা করেছে শেখ মুজিব, এইটার দায় নিতে হবে। সিরাজ শিকদার আমার নেতা, আমি আপনাকে এইটার জন্য এর শাস্তি আপনাকে আমি দেব। শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে। সাটার হাড্ডি ভেঙে দেব হারামজাদা। শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়োরের বাচ্চা তোর সাটার হাড্ডি ভেঙে দেব। বাংলাদেশে যেদিন আমি আসবো আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি। শুয়োরের বাচ্চা সিরাজ শিকদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে, শুয়োরের বাচ্চা হারামজাদা। না, তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক। আমরা তো আসলে হাসিনা না, কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না। শেখ মুজিবের অবদান আমার নেতাকে হত্যা করছে, সাটার হাড্ডি ভেঙে দেওয়া হবে, সাটার হাড্ডি ভেঙে দেওয়া হবে। তুমি শেখ মুজিবকে যদি দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত, আইনগতভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত। এই যে 30,000 জাসদের নেতা কর্মীকে হত্যা করা, তার 15,000 হত্যা করা, তার আমি জাসদ করি না, আমি কমিউনিস্ট ছিলাম। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে মারার বদলা আমি নেব, শুয়োরের বাচ্চা। এবং তার এটা তো তার বক্তব্যই আছে, সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার, তার মানে সে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে, এই হত্যার সাথে সে জড়িত, এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার। অতএব এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত। এবং যারা আজকে এগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না, এদেরকে পয়সা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসা, পয়সা পিছন দিয়ে হান্দায় দেওয়া হবে, ওই সময় পয়সা পিছন দিয়ে হান্দায় দেওয়া হবে, টাকা দিয়ে সব করতে পারে। ইলিয়াস, এখানে আরেকটা বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে, আবার কোন শিল্পী কোন জায়গার তাদেরকে ব্ল্যাকমেলও করা হচ্ছে। জানেন হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল যে চরিত্র হনন এবং ব্ল্যাকমেলিং এর বহু কিছু, তো ওই হুমকিও দেয়া হচ্ছে, টাকাও দেয়া হচ্ছে। তো এই ন্যারেটিভসটা থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার। যে এই যে আমরা তো হাসিনাকে পছন্দ করি না, আমরা তার এইসব। কনক ভাই একটা জিনিস বলি কনক ভাই, ধরেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো, এক হুজুর আসলো ফাজলামি করার জন্য, জাস্ট ফান করার জন্য। সে বলছে যে আমি 2টা খতম দিয়েছি। তার বউ বলে জীবনে কোনোদিন কোরআন পড়া দেখছেন না? ভিডিওটা বুরকাওয়ালা মহিলা, মানে ফান করার জন্য এসে, মানে এখানে ফান করা যায়। আপনি একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে,
জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরের ওইখানে গিয়ে করেছে, সেখানে গিয়েছে। আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো, পাড়ায় মেরে ফেলতো ওইখানে। আপনি তারা নিয়ে ফান করেন, এটা ফান করার জিনিস না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে ভেঙেছে না, ভেঙেছে তো, সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায়? লাশ আমার চোখের সামনে, দাদা আমার চোখের সামনে দেখেছি, এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে। আমরা তখন গোলাম আজমের গাড়িতে ওনার লাশটার সময় আমি জেল গেটে ছিলাম। তো এই যে কাজগুলো করেছেন, এগুলো এটা তো ওরা এটাই তো আওয়ামী লীগ, এদেরকে দিয়ে সব সম্ভব। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার ছোটবেলায় দেখেছি এমন কোনো দিন নাই 2-4টা লাশ আমরা দেখি নাই। আমার ছোট একদম 5-7 বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই, আবার বন্দুক নিয়ে আসতো, ছেলে পেলে সব সামনে যাইতো। এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল। কারা করেছে এগুলো? রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে। এখন মনে হয় যারা 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 এইখানে যে সমস্ত সোকল্ড কালচারাল ফ্যাসিস্ট যারা মুজিবের নিয়ে কান্নাকাটি করছে, এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয়, কোনো টিভি চ্যানেল যদি তাদের কোনো প্রোগ্রাম এয়ার করে, তাদেরকে দেখে নেব। আমি আজকে বলে দিলাম, তাদেরকে দেখে নেব, এবং আমি যেটা বলি সেটা করব। এবং কিছু গণমাধ্যমও শেখ মুজিবের যেমন সমকাল, এই একে আজাদের সমকাল, তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের 3 পৃষ্ঠার পরে যাচ্ছি কোন এক জায়গার মধ্যে, শেষের পৃষ্ঠাও না, পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাঝখানে 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি। এবং অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে, টেলিভিশন এগুলো করেছে। না, আমরা মনে করি যে নিশ্চয়ই যারা এই মানে ফ্যাসিবাদকে যারা সমর্থক এখনো আছে, এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন। পিনাকিদা যেটা বললেন, পরিচালক, প্রযোজক, টেলিভিশন ওনার, ফিল্ম ওনার, তারা এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন, না হলে আমরা আমাদের মতো করে কাজ তো করবোই। তো দাদা, এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা দায় আছে। কিন্তু ডক্টর ইউনূস নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে আমরা যে জায়গায় দেখি, চিফ অ্যাডভাইজার ইউনূসকে আমরা নিশ্চয়ই সমান দৃষ্টিতে দেখবো না। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। গত 1 বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই, এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটতো না যদি তিনি প্রপারলি চালাতে পারতেন। আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না? ডক্টর ইউনূসের দায় উনি কিভাবে এড়াবেন, কি মনে করেন আপনি? না, এটা তো প্রথম থেকে বলতেছি, যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে নেওয়া হচ্ছে, এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন। হ্যাঁ, এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করছে, এবং ছাত্রদেরকে এটার দায়টা নিতে হবে। তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, তারা বিপ্লবের কোন বালটা করছে? বিপ্লবের কোন অংশটা তারা পালন করছে? কোনো কিছুই করেনি। তো তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না, তারা এই রক্তদানের মর্ম বুঝবে না, তারা এই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না, তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি, আমরা কোন কষ্ট, কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি, আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি। এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো, যদি 24-এ আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম, তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটা ওরা জানে না। ওদের কারো কিছু হতো না। কার কি হতো? হ্যাঁ, হয়তো আসিফ নজরুলের কিছু হইতো, আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো, হয়তো প্রফেসর ইউনূস জেলে যেতেন, আর কার কি হতো? কারো কিচ্ছু হতো না। তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল, ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল। হ্যাঁ, অবশ্যই ছাত্রদের কিছু হতো। আমরা বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা। কেউ মাথায় নিল না, কেউ কানে তুললো না। একটা বিপ্লব হলো, বিপ্লব বাদ দেন, একটা সরকার পতন হলো, পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে। তো কেন একটা জাতীয় সরকার হলো না? কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না? কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই? থাকলে তো আজকে অবস্থা হতো না। আপনি দেখেন, প্রফেসর ইউনূস 2 বার ওই যে বডি সোহেল আছে না, বডি সোহেলের সাথে মিটিং করছে 2 বার ডেকে নিয়ে তার অফিসে। প্রফেসর ইউনূসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার
একবার বডি সয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে, আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না? কোথাও ডাকছে? মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে? করেনি। দেবপ্রিয়কে করে এসে এনগেজ, অমুককে করে এসে এনগেজ, তমুককে করে এসে এনগেজ, আর একটা করে ঝামেলা করে। আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা সামলাই। প্রফেসর ইউনূসের কোনো মিডিয়া আছে নাকি? কোনো মিডিয়া প্রফেসর ইউনূসের চোদে নাকি? প্রফেসর ইউনূসের সরকারকে কেউ চোদে না। আমরা সামলাই, ন্যারেটিভ আমরা তৈরি করি।